এদিকে ডক্টর ইউনূস আপনার আরো একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু দিয়া দিছে। বাংলাদেশ সরকার নিজের দোষ ঢাকতে বাইরের শক্তির উপরে দোষ চাপাচ্ছে, এইভাবে নিজেদেরকে বাঁচাতে চাইছে। সীমাহীন দুর্নীতি, স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। এদিকে আজ জুমার পর ডক্টর ইউনূস একই বার্তা ঘোষণা করলেন, পদত্যাগের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন। জাপান থেকে কখনোই আসবেন না ডক্টর ইউনূস, আন্তর্জাতিক চাপ তার উপরে পড়েছে। সবকিছুই আপনারা দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে। এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সনের গল্প না শোনা। আন্তর্জাতিক সুদের মহাজন ডক্টর ইউনূস জাপান সফরে গেছেন। জাপান সফরে তাকে নাকি জাপানের কোন সরকারি কর্মকর্তা ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানানোর জন্য বিমানবন্দরে আসে নাই। বাংলাদেশের পলিটিক্যাল ওয়েদার, বাংলাদেশের পলিটিক্যাল ক্লাইমেটকে যদি ইফ ইউ টেক ইট ইনটু অ্যাকাউন্ট, দেন ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেইনস যে বাংলাদেশে সত্যিকার অর্থে দুজন ন্যাশনাল পলিটিক্যাল পার্সোনালিটি আছে। তারা নোবেল প্রাইজ পান নাই, কিন্তু তাদের কাছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা। এক শেখ হাসিনা, দুই খালেদা জিয়া। শেখ হাসিনার নিয়োজিত সেনা প্রধান ওয়াকারুজ্জামান, আওয়ামী লীগের সেনা প্রধান ওয়াকারুজ্জামান কিছুদিন পর পর এক একটি দাবার চাল দেন আর এক একটি গুটি হারান, কোণঠাসা হয়ে যান। ওয়াকার ধীরে ধীরে উইক হয়ে যান। যারা আজকে ইনক্লুসিভ নির্বাচনের সবক দেয় তারা 2024 সালে কোথায় ছিল, 18 সালে কোথায় ছিল, 14 সালে কোথায় ছিল? আবার আমি তাদের ইনক্লুসিভ ইলেকশন। জুলাই ঐক্যে ফাটল ধরাছে ডক্টর ইউনূস নিজে। তিনি নিজে এই জুলাইয়ের যে দলগুলো ঐক্যবদ্ধ ছিল এই জায়গায় ভেঙ্গে, এই ঐক্যটা ভেঙ্গে খান খান করে দিয়েছে। উনি কিভাবে খান খান করেছে? বাংলাদেশের অন্যতম রাজনৈতিক শক্তি বিএনপি ইতিমধ্যেই ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছে। তারা বলছেন এই দলটির নেতৃত্বদের দাবি চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই। আজকের ভিডিওতে আমরা কিছু ম্যাজিক নিয়ে আলোচনা করি। শুরুতেই ইউনূস ম্যাজিক। প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেবার পর থেকেই একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। এখন জাপানে অবস্থান করছেন, সেখানে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের উপর জাপানে কঠিন একটি চাপ পড়ে এবং আজ জুমার পর বিশাল একটি ঘটনা ঘটে। গাইজ এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই যে সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা কি হয় এবং তিনি জাপান থেকে কি করবেন। অনেকে বলতেছে ডক্টর ইউনূস নাকি আর দেশে আসতে পারবে না, ডক্টর ইউনূস নাকি পদত্যাগ করেছে, অনেক কিছুই কিন্তু অনেক কথা বলতেছে। সেই গুঞ্জনগুলা আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট ক্লিয়ার করব। এই বিষয়গুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। আর হ্যাঁ, এইটাও জানেন যে বাংলাদেশের মধ্যে অনেক আন্দোলন হচ্ছে। কেউ চাচ্ছে খুব শীঘ্রই যাতে নির্বাচন হোক, আবার কেউ চাচ্ছে তাদের ক্ষমতার চেয়ারটি দখল নিয়ে এক প্রকার টানাটানি হচ্ছে। সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। এদিকে ডক্টর ইউনূস আপনার আরো একটি চাঞ্চল্যকর তথ্য কিন্তু দিয়া দিছে, সেটি হচ্ছে আপনার জাপানে বসে এই মিথ্যাচার ইউনূস তিনি বলছে যে সমস্ত রাজনৈতিক দল তারা ডিসেম্বর মাসের ভিতরে নির্বাচন চায় না, শুধুমাত্র একটি দল নির্বাচন চাচ্ছে। কত বড় মিথ্যাবাদী এই বইরা খাটাস, এগুলো ভাবা যায়? বর্তমান আপনার বিএনপি থেকে অন্তর্বর্তীকালে সরকারকে 24 ঘন্টার একটি আলটিমেটাম দিলেন যে 24 ঘন্টার ভিতরে যদি ডক্টর ইউনূস তিনি আপনার নির্বাচনের রুটম্যাপের ঘোষণা তিনি ফাইনাল ভাবে একদম লিখিত ভাবে তিনি যদি না দেন, তাহলে আমরা নিজেরাই নির্বাচনের টাইমলাইনটি ঘোষণা করব। উল্টো দিকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো বাধা সৃষ্টি করে, তাহলে একে আর বয়সের দিকে তাকাবো না, ন্যাংটা করে ঢাকার রাজপথে একে ছেড়ে দেওয়া হবে এবং জনগণের যেই পিটুনি সেটা তার কপালে লেখা হয়ে যাবে। আমার মনে হয় এটাই হবে সবচেয়ে উত্তম মাধ্যম। কারণ এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস এই যে কত বড় মিথ্যাচার, এই বইরা খাটাস দেখেন, এই বইরা খাটাস জাপানে যায়া আমাদের বাংলাদেশিদের কিভাবে পরিচয় করে দেয়। উল্টো দিকে ইনি বলে যে বাংলাদেশের নির্বাচন ডিসেম্বর মাসে নির্বাচন নাকি সমস্ত রাজনৈতিক দল নাকি চায় না। আর তিনি বলছে যে নির্ধারিত একটা দল আপনার ডিসেম্বর মাসের ভিতরে নির্বাচন চায়। আর উল্টো দিকে আর বাংলাদেশে কি করছে, 52টি দলের সমন্বয় হয়ে সহমত হয়ে এবং 52টি দলের আপনার নেতা হয়ে বিএনপি জানায় আগামী ডিসেম্বরের মাসের ভিতরে নির্বাচনের কাজ শেষ করতে হবে। এই বইটা খাটাস পদত্যাগের একটা গুঞ্জন রটায় যাতে সমস্ত রাজনৈতিক দল আইসা এর হাত পা ধরবো। এ কত বড় মিথ্যাচার! তার যে আপনার কত কোটি কোটি টাকা যে আপনার কর ছিল, সমস্ত কর তিনি মৌকুফ করে নেয়। তার এগেনস্টে যত মামলা ছিল সমস্ত মামলা তিনি আপনার 2 দিনের ভিতর শেষ করে দেয়। একটা মানুষ আসলে কি লেভেলের জাউরা হইলে এই ধরনের কাজগুলো করতে পারে? এখন আপনার জাপানে যায় বিএনপি কে জাস্ট বইরা আঙ্গুল দেখাই দিল যে ডিসেম্বরের মাসের ভিতর নির্বাচন হবে না।
একটা নির্ধারিত গোষ্ঠী যাচ্ছে ডিসেম্বরের মাসের ভিতর নির্বাচন। এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা। গতকালকে আপনার জাপানে যখন নাকি এই ঘটনাটি ঘটে, তারপরেই আজকে এসে বিএনপির আপনার দুদু মিয়া তিনি এই বক্তব্য দেন যে এই অন্তর্বর্তীকালে সরকার ডিসেম্বরের মাসের ভিতরে যদি নির্বাচন তিনি ঘোষণা না করেন, তাহলে এই সরকারের এগেনস্টে বা এই সরকারের আর প্রয়োজন নেই, আমরাই আগামী নির্বাচনের টাইমলাইন বেঁধে দিব এবং এই অন্তর্বর্তীকালে সরকার যদি কইলাম বাধা সৃষ্টি করে তাকে ন্যাংটা করে গণধোলাই দেওয়া হবে। এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের আপনার অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা। দেখেন এরা আসলে এদের 14 গোষ্ঠীর আবির্ভাবই হয়েছে মনে করেন মিথ্যা দিয়ে। দেখেন আওয়ামী লীগের ভিতরে সুই হয়ে ঢুকছে আর পাহাড় হয়ে মনে করেন বের হয়েছে। অতএব আওয়ামী লীগের যে অবস্থা আজকে এটার জন্য দায়ী কারা? এই ইউনূস সরকার। মানে আওয়ামী লীগের ভিতরে আওয়ামী লীগ সেজে এই সার্জিস কন, হাসনাত কন, জামাত শিবির কন সবাই কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের কিন্তু ছিল, তাই না? সুই হয়ে ডুইকা পাহাড় হয়ে মনে করেন এরা বের হয়েছে। এরা কত বড় জঙ্গিবাদী এটা কল্পনা করা যায়। এদের শুরুটাই মিথ্যা দিয়া, প্রতিটা স্টেপ এরা মনে করেন মিথ্যাচার, প্রতিটা স্টেপ এরা মিথ্যাচার। এবং জাপানে গিয়েও আমাদের বাংলাদেশকে পচাইতে তার দ্বিতীয়বার তিনি চিন্তা ভাবনা করলেন না। এই মানুষটা হচ্ছে মানে এমন একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা অনেকটা ম্যাজিক বলের মতো। আপনি যখন নাকি ছুড়ে মারবেন দেখবেন টেম্পার, আর যখন নাকি হাতে রাখবেন তাও দেখবেন টেম্পার। মানে কারণে টেম্পারে, অকারণে টেম্পারে। যেমনটা হাসনাত আর হচ্ছে সার্জিস গতকালকে টেম্পার হলো, উত্তম মাধ্যম দিয়ে দিছে, বুঝেন নাই? আজকে তাও দেখলাম যে আবারও টেম্পার থাকছে। তো এরা হচ্ছে একটা ওই ম্যাজিক বল মানে ট্যাম্বলের মতো, বুঝেন নাই? এই ডক্টর ইউনূসের ক্যারেক্টারটা আপনার ট্যাম্বলের মতো, যেখানে যায় সেখানে মনে করেন টেম্পারে, হুদাই টেম্পারে, কারণ ছাড়া টেম্পারে, বিনা কারণে মনে করেন টেম্পারে। সরকারের কিছুটা আমার মতন দশা হয়েছে। আমার ব্যক্তি জীবনে একটা অভ্যাস আছে কি, যেমন ধরেন যে কোনো কাজ একদম লাস্ট মুহূর্তে আইসা তড়ি ঘড়ি করে করা, তো এতে মাঝে মাঝে বিপদেও পড়ি, আবার মাঝে মাঝে ভাগ্যক্রমে ভেজাল হয় না। একটা লম্বা সময় ঢাকা শহরবাসী দীর্ঘ ভোগান্তি ভোগ করলো। কেন? মেয়র পদে ইশরাককে বসানোর জন্য ওনার সমর্থকরা ঢাকা দক্ষিণ সিটি এরিয়া সহ বিভিন্ন জায়গায় দিন শেষে যমুনা শহর বিভিন্ন জায়গায় যে আন্দোলনগুলো করলো, মানুষ আসলে এক ধরনের বিরক্ত ছিল। তারপরেও ওনার সমর্থকদের বক্তব্য ছিল যে আদালতের রায় পেয়েও কেন ইশরাককে মেয়র করা হবে না। তো নানান চড়াই উতরাই পার হয়ে আদালতের দ্বিতীয় যে রায়টা সেটাও মেয়র ইশরাক পেয়ে গেলেন। কিন্তু শপথ পড়াতে বাধা কোথায়? এটা উপদেষ্টা আসিফ মাহমুদ একটা স্ট্যাটাস দিয়েছেন যে এটা জুডিশিয়াল ইস্যু, এখানে তার কোনো হাত নাই। কিন্তু বিএনপি মনে করছে আসিফই হচ্ছে সেই গুটিবাজ যিনি এখানে গুটিবাজি করছেন, অথবা অন্তর্বর্তী সরকার কেন তাকে শপথ পড়াচ্ছেন না। এখন এই নিয়ে আবারও আগামীকালকে থেকে এক বিশাল মানে গণকর্মসূচি দিতে যাচ্ছে বিএনপির নেতা বা আমাদের যিনি মেয়র আছেন জনাব ইশরাক হোসেন। সামনে ঈদ, মানুষ সারা বাংলাদেশ থেকে ঢাকায় যাচ্ছে কেনাকাটা সহ, গরু টরু নিয়ে বিভিন্ন কাজে। তো এই সময় এই আন্দোলনগুলো স্বাভাবিকভাবে কিন্তু পজিটিভ না। তবে জনাব ইশরাক বলছেন যে তিনি এটা করতে চাচ্ছেন না, তার সমর্থকরা করতে চাচ্ছেন, এবং কি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে লাস্ট টাইম আলটিমেটাম দিয়েছেন। দর্শক, আমরা দেখছি যে উচ্চ আদালতের রায় মেনে অবিলম্বে শপথ আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইশরাক হোসেন। এখন সরকারের এখানে কেন গোয়ার তুমি অথবা এক রকমই অথবা আইন কবচাচ্ছেন? তো সব আইনকে তারা মানছেন, বিএনপির প্রশ্ন। তো বলা হচ্ছে যে সরকারের উদ্দেশ্যে যে অবিলম্বে উচ্চ আদালতের রায় মেনে শপথ আয়োজনের ব্যবস্থা করুন, আর এটি আপনাদের শেষবারের মতন আহ্বান। বা দলীয় নেতাকর্মীদের যে টানা অবস্থান কর্মসূচি আছে আপনার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেখানে জনাব ইশরাক উপস্থিত হয়ে বলছিলেন যে আদালতের রায় পাওয়ার পরও সরকারের কিছু উপদেষ্টা আমার উপর বৈষম্যমূলক আচরণ করছেন, তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে। বাংলাদেশের পলিটিক্যাল ওয়েদার, বাংলাদেশের পলিটিক্যাল ক্লাইমেটকে যদি ইফ ইউ টেক ইট ইনটু অ্যাকাউন্ট, দেন ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেইনস যে বাংলাদেশে সত্যিকার অর্থে দুজন ন্যাশনাল পলিটিক্যাল পার্সোনালিটি আছে। তারা নোবেল প্রাইজ পান নাই, কিন্তু তাদের কাছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা। এক শেখ হাসিনা, দুই খালেদা জিয়া। দুঃখজনক হলো সত্য যে নোবেল প্রাইজ, শান্তির জন্য নোবেল প্রাইজ বলতে যা বোঝায় সেই জায়গাটায় তিনি আসলে বাস্তবিক অর্থে খুব একটা সফল এখনো হতে পারেননি। তবে দেশবাসী আশা করেছিল যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি হয়েছেন তিনি একজন নোবেল লরিয়েট হিসেবে দেশের মানুষের শান্তির জন্য কাজ করবেন, দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু সেটা না, জি সেটা আপনি বলেছেন, জি জি জনগণের জি জি ধরেন মোর ভায়োলেন্স, এটা কে ক্ষমতা, এটা বড় কথা। আপনি ভায়োলেন্স হতে দিতে পারেন, এটাই বড় কথা। আপনি আদালতে যাবেন, আত্মসমর্পণ করবেন, সেখানে আপনি নিরাপত্তার মধ্য দিয়েই আপনি আপনার আত্মপক্ষকে সমর্থন করবেন। তারপরে বিচারক মহোদয় যদি আপনাকে দায়ী মনে করেন, দোষী হবেন, আপনার সাথে সাজা হবে। কিন্তু এই যে নিরাপত্তার জায়গা, এটা বিধান করার দায়িত্ব সরকারের। এই জায়গাগুলো তো সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং আমি মনে করি টাকা পয়সার হিসাবে নিকাশের থেকে বড় কথা, বিনিয়োগের থেকেও বড় কথা
যে যখন কোন সরকার তার নাগরিক, সে যে বিশ্বাসেরই বিশ্বাসী হোক, তিনি মুসলমান হোক, তিনি হিন্দু হোক, তিনি বৌদ্ধ হোক, তিনি খ্রিস্টান হোক, তিনি আওয়ামী লীগ করুন, বিএনপি করুন, জামাত করুন, জাতীয় পার্টি করুন, তাকে যদি সরকার নিজ হেফাজতে নিয়ে সুরক্ষা না দিতে পারে, তাহলে তার নৈতিক জায়গাটা সম্পূর্ণভাবে তিনি হারালেন। এখানে নোবেল প্রাইজও বড় কথা না, এখানে পুলিৎজারও বড় কথা না, এখানে ম্যাগাসেসেস যে পুরস্কার সেটাও বড় কথা না। Whoever may be there, if you claim that you are the government, you are supposed to protect your people, and unfortunately, whether you like it or not, that protection is not there. So এটাকে আমরা পার্টিজান আলাপ না করে একেবারে এক আদর্শিক আলাপ যদি রাখি, আমি মনে করি প্রেশারটা অনেক বেশি জোরালো হয়। হ্যাঁ, আদর্শিক আলাপের কথা আপনি বলেছেন, তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষের উপর, বিশেষ মানুষের উপর দেশবাসীর জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই হিসেবে ডক্টর ইউনূস সাহেব যেহেতু আন্তর্জাতিকভাবে আলোচিত, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, সেই হিসেবে দেশের মানুষের প্রত্যাশা, চাওয়া পাওয়াটা ওনার কাছে অনেক বেশি থাকতেই পারে, এটা আমার কাছে মনে হয়। আমি কখনোই এই জায়গাটা আপনার সাথে একমত হবো না। বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আশা আকাঙ্ক্ষার জায়গা এখনো আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আমি মনে করি বেগম খালেদা জিয়া। এর বাইরে আসলে অন্য কোনো নামের উপরে বাংলাদেশের মানুষের খুব বেশি আস্থা আছে বলে আমি মনে করি এখন। সেটা অনেকে একমত হতে পারে, অনেকে একমত না হতে পারে, অনেকে আমার কথায় দুঃখিত হতে পারেন, খুশি হতে পারেন, কিন্তু আমি আপনাকে একটা নিরেট বাস্তবতা যেটা সেটা বললাম। বাংলাদেশের পলিটিক্যাল ওয়েদার, বাংলাদেশের পলিটিক্যাল ক্লাইমেটকে যদি ইফ ইউ টেক ইট ইনটু অ্যাকাউন্ট, দেন ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেইনস যে বাংলাদেশের সত্যিকার অর্থে দুজন ন্যাশনাল পলিটিক্যাল পার্সোনালিটি আছে, তারা নোবেল প্রাইজ পান নাই, কিন্তু তাদের কাছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা, এক শেখ হাসিনা, দুই খালেদা জিয়া। আই হোপ আই কুড মেক ইউ মানে আই কুড মেক মাই সেলফ ক্লিয়ার। ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। নোবেল প্রাইজ আমি তো পাচ্ছি না, উনি পেয়েছেন। সুতরাং ডেফিনেটলি আমি মনে করি আমার থেকে বেশি কৃতকর্ম বলেই পেয়েছেন, কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের বিশ্বাস বা আস্থা তার উপরে নিহিত কখনোই বা ন্যস্ত কখনোই ছিল। একটা বিশেষ পরিস্থিতিতে তার নামটা ভেসে উঠেছে এবং তিনি প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। দুঃখজনক হলেও সত্য যে নোবেল প্রাইজ, শান্তির জন্য নোবেল প্রাইজ বলতে যা বোঝায়, সেই জায়গাটায় তিনি আসলে বাস্তবিক অর্থে খুব একটা সফল এখনো হতে পারেননি। আপনার কথা ধরেই বলছি, আপনার কথা ধরেই আমি বলতে চাই, সেটি হচ্ছে এখন যেহেতু দেশের মানুষ সব নির্বাচন চাচ্ছে, জাতীয় নির্বাচন এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন বা ডিসেম্বরের নির্বাচন সেটি চাচ্ছে, কিন্তু প্রধান উপদেষ্টা আপনার কথা মতোই যদি বলে যে কোনো কারণে হোক তিনি এসছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং প্রত্যেকে চেয়েছে যে না একটা পরিবর্তন নিশ্চয়ই হবে, কিন্তু সেই পরিবর্তনের আশা তো দূরের কথা। এখন মানুষ বুঝতে পারছে যে আসলে কোনো রাজনৈতিক দল ছাড়া, রাজনৈতিক নেতৃত্ব ছাড়া বাংলাদেশের শান্তি প্রশান্তি আসবে না। কারণ এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা, এটা হচ্ছে একটা অন্যতম জায়গা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক বক্তব্যগুলো সবাই আমরা শুনছি একের পর এক, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিকরা আছেন বা গণমাধ্যমগুলো আছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বর্তমান যে অবস্থা, সেই অবস্থা নিয়ে কি ভাবছেন? আমরা মার্কিন সাময়িকী ফরেন পলিসির একটা প্রতিবেদন দেখে মনে হয়েছে আমেরিকা কি আসলে ওনার বিপক্ষে। কারণ মার্কিন এই সাময়িকীতে যে প্রতিবেদনটা সামনে এসেছে, সেখানে বেশ কিছু জিনিস সামনে আনা হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য কিছুটা উত্তেজনা তৈরি করবে, আই মিনস হচ্ছে হার্টবিট আপনার কিছুটা বাড়িয়ে দেবে। দর্শক, মার্কিন সাময়িকী ফরেন পলিসিতে এই প্রতিবেদনটি যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে মাইকেল কুগলম্যান। তিনি ফরেন পলিসির সাপ্তাহিক সাউথ এশিয়া ব্রিফে লিখেন এবং প্রায় 20 বছর ধরে এই অঞ্চলগুলোকে নিয়ে কাজ করেন। তিনি বলছেন যে প্রতিবেদনটিতে গত বছরের আগস্টে ব্যাপক গণ আন্দোলনের চাপে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর প্রায় 10 মাস বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুর দিন থেকে তার কাজ ছিল কঠিন। দীর্ঘদিনের সরকারি দমন পীড়নের পর বাংলাদেশের পুনর্গঠন, গণতন্ত্র, স্থিতিশীলতা, প্রত্যাশা সবকিছু জনগণ মানে একটা কঠিন অবস্থায় ছিল। তো এই সময় নিজের অবস্থান দৃঢ়ভাবে তিনি ধরে রেখেছিলেন, কিন্তু এখন চাপ বাড়ছে। তো কেউ কেউ বলছেন যে বিএনপি নির্বাচনের কথা বলছে, একমাত্র একটি দল, আর বাকিরা কেউ নির্বাচন চাইছে না। তো নির্বাচন চাইবে কিভাবে? জামাত কি নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে? পায় নাই। এনসিপির কি নিবন্ধন হয়েছে? তাদের তো হয় নাই। তো বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার একটা দল আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে একটা সাময়িক সময়ের জন্য। তো সেখানে বিএনপি একমাত্র দল যারা নির্বাচনে গেলে তারা সরাসরি পাশ করবে, অন্য দলগুলোর তো বেলই নেই। আপাতত ভোট আছে, কিন্তু রাইট নাও তাদের আইনি অধিকার নাই। তো যাই হোক, চাপ বাড়ছে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। তিনি বলছেন যে ইউনূসের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশি জনগণ ক্রমাগত অধৈর্য হয়ে উঠেছে, যার কোনো গণভিত্তি নেই। মানে এই সরকারটার কোনো গণভিত্তি নেই। আচ্ছা, যা এখন পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি এবং দৃশ্যমান অগ্রগতির অভাব সত্ত্বেও ব্যাপক সংস্কারের উদ্যোগ নিয়ে এগিয়ে চলছে।
এই সরকার বলছে 2026 সালের মধ্যভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ একের পর এক খারাপ খবরে বিপর্যস্ত। 24-25 অর্থ বছরের প্রাথমিক হিসাব অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীর পর সবচেয়ে কম হবে বলে ধারণা করা হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও অবনতির দিকে বাড়ছে সহিংস অপরাধ। তারপর আমাদের সেনাপ্রধানের ইস্যুটা এখানে সামনে নিয়ে আসা হয়েছে, যে বলা হচ্ছে যে সেনাপ্রধান বলছিলেন নির্বাচনের সর্বশেষ সময়সীমা ডিসেম্বর হওয়া উচিত। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রথমবারের মতন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধেও রাস্তায় নেমেছে। আর কি বলা হয় যে এখানে আপনার এখানে অনেক কিছু আমরা যদি দেখি, মানবিক করিডোর, তারপর হচ্ছে আরো বিভিন্ন ইস্যুতে এই প্রতিবেদনটিতে মাইকেল কুগলম্যান তিনি কথা বলেছেন। তারপর অনেক কিছু লম্বা তিনি লিখছেন, জুলাই আন্দোলনের শীর্ষ নেতা শিক্ষার্থী পরিচালিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির প্রধান এবং অন্তর্বর্তী সরকারের সাবেক তত্ত্ব উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, যদিও ডক্টর ইউনূস এখনো পদত্যাগ করেননি, তবে এই হুমকিটি সম্ভবত একটি কৌশল হতে পারে বলে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে তার চারপাশের মানুষদেরকে সতর্ক করার জন্যই হয়তোবা করা হয়েছে। এই বিশ্লেষকের মতে ডক্টর ইউনূস এখন গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে সংঘাতের পথে এগিয়ে যাচ্ছেন। ছাত্র নেতাদের সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন এবং তাদের নীতিগত অবস্থানকে তিনি সমর্থন করছেন। আর নির্বাচনের সময় পেছালেও সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে বদ্ধপরিকর ডক্টর ইউনূস। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এই শব্দটা এখানে পরিকল্পিতভাবে জোড়া দেওয়া হয়েছে কিনা জানি না, বাট তিনি লিখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী, বিএনপি, ব্যবসায়ী মহল এবং সম্ভবত বেশিরভাগ সাধারণ জনগণ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের পক্ষে, আর এতে বিভাজন রেখা তৈরি হতে পারে। বিএনপির সঙ্গে এখন এনসিপি এবং প্রভাবশালী দল জামাত ইসলামের মতন অন্যান্য দলগুলো দ্বন্দ্বে জড়াচ্ছে। আর নানান মতাদর্শী দল যখন নিজেদের দাবি নিয়ে রাজপথে নামে, তখন রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েই যায়। তারেক জিয়া কি এবার দেশে ফিরবেন? বুধবার বাংলাদেশের হাইকোর্ট তারেক জিয়া এবং তার স্ত্রী তাদেরকে একটি দুর্নীতির মামলা থেকে নিষ্কৃতি দিয়েছেন। এই মামলায় এই দম্পতির ওপরে সাজা ঘোষণা হয়েছিল 2023-এ। 2024-এর সেপ্টেম্বরে সেই সাজার উপরে এক ধরনের স্থগিতাদেশ বা সাজা প্রয়োগ না করার জন্য কিছু আইনি বন্দোবস্ত করা হয়েছিল, যার সুবিধা নিয়ে জুবাইদা রহমান তারেক জিয়ার স্ত্রী তিনি দেশে ফিরেছেন, তার নির্বাসন পর্ব কেটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারেক জিয়া কি করবেন? তার কারণ তারেক জিয়ার বিরুদ্ধে যে মামলাগুলি ছিল, তার আইনজীবীদের বক্তব্য যে সেই মামলাগুলি থেকে তিনি নিষ্কৃতি পেয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো মামলা নেই যে মামলার কারণে অন্তত তিনি দেশে ফিরলে তাকে জেলে যেতে হবে বা পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে, এইরকম কোনো সমস্যা নেই। আইনত এইরকম কিছু নেই। স্বভাবতই প্রশ্ন হচ্ছে যে তারেক জিয়া কি এবার তাহলে দেশে ফিরবেন? আইনজ্ঞরা এবং প্রশাসনের লোকেরা তারা কিন্তু তাদের অনেকের সঙ্গে আমার যে টুকুদা কথা হয়েছে তাতে তারা এটা বারে বারেই বলেছেন যে মামলাগুলি যখন ছিল তখনও যে তারেক জিয়া দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হতো, ব্যাপারটি এইরকম নয়। তার মানে তারা বলতে চাইছেন যে তারেক জিয়া দেশে না ফেরাটা এটা অনেকটাই তারেক জিয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত বা ব্যক্তিগত বিষয়। এখানে আইন বড় কোনো প্রতিবন্ধকতা ছিল না এবং প্রশাসনের তরফেও এমন কোনো পদক্ষেপের কথা শোনা যায়নি যে ঢাকা বিমানবন্দরে তিনি অবতরণ করা মাত্র তাকে একেবারে বিমানের গেট থেকে গ্রেপ্তার করে নেওয়া হবে, ব্যাপারটি এরকম নয়। কিন্তু তারপরেও তারেক জিয়া দেশে ফিরবেন কি ফিরবেন না, কবে ফিরবেন, এই প্রশ্নগুলির কোনো সদুত্তর বিএনপি নেতৃত্বের কাছ থেকে কখনোই পাওয়া যায়নি। আজকে এই যে বুধবারের কথা আমি বলছিলাম, যে বুধবার যখন মামলার রায় ঘোষণা হলো এবং তারেক জিয়ার আইনজীবীরা এটাও স্পষ্ট করলেন যে তারা এটা মনে করছেন যে এমন কোনো আইনি প্রতিবন্ধকতা নেই, আর কোনো মামলা নেই যে মামলাতে তারেক জিয়া সমস্যায় পড়তে পারেন। এরপরেও আমি কয়েকজন বিএনপি নেতার সঙ্গে কথা বলি যে এরপর কি তাদের নেতা দেশে ফিরবেন, কিন্তু কেউই এই ব্যাপারে কিন্তু স্পষ্ট করে দায়িত্ব নিয়ে, আমি এমনকি তাদেরকে অফ দি রেকর্ড জানতে চাইছিলাম, অর্থাৎ আমি যদি সেটা কখনো কোথাও বলি তাহলে আমি তাদের নাম প্রকাশ করব না এই শর্তে। এরকম এই শর্তে কথাবার্তা হামেশাই হয় সাংবাদিকদের সঙ্গে, বহুজনেরই এইরকম শর্তে কথা হয় যে নাম প্রকাশ করা হবে না। কিন্তু নাম প্রকাশ না করার সত্ত্বেও কিন্তু কেউই দায়িত্ব নিয়ে এটা বলতে পারলেন না যে তারেক জিয়া অমুক দিন ফিরবেন বা ফিরবেন বলে ভাবছেন বা কিছু এরকম নেই। এখন আমি এই কারণটাও বোঝার চেষ্টা করছিলাম যে কেন তার ফেরা নিয়ে তালবাহানা বা আদৌ ফিরবেন কিনা। একদিকে তার দল বলছে ডিসেম্বরে নির্বাচন চাই, যদি ধরে নেওয়া যায় যে নির্বাচনটা ডিসেম্বরেই হবে, তাহলে তারেক জিয়া কি নির্বাচনী প্রচারে থাকবেন না থাকবেন না,
এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার স্ত্রী যেভাবে শাশুড়ির সঙ্গে দেশে ফিরে এলেন, তাতে একটা বিষয় স্পষ্ট যে জিয়া পরিবারের একজন এখন বাংলাদেশের রাজনীতির ময়দানে খুব সক্রিয় হবেন। কারণ খালেদা জিয়া সুস্থ, তাকে নিয়ে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তার শারীরিক সমস্যাকে কেন্দ্র করে, সেখান থেকে তিনি মুক্ত। কিন্তু তার পক্ষে একটা দলের চেয়ারপারসন হিসেবে দৌড়ঝাঁপ করে যে রাজনীতি করা, সেটা তার পক্ষে করা সম্ভব নয়। তার মানে জিয়া পরিবারের কেউই বাংলাদেশের ময়দানে থাকছিলেন না দীর্ঘ সময় ধরে। জুবাইদা রহমান আসার পর তিনি এখন আস্তে আস্তে সক্রিয় হচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং লক্ষ্য করা যাচ্ছে যে তার কর্মকাণ্ডগুলির মধ্যে কিন্তু ওই একটা রাজনৈতিক জনসংযোগ যাকে বলে, উনি সেটাই করছেন। ফলে জুবাইদা রহমানকে আগামী দিনে বিএনপির কোন সাংগঠনিক পদে দেখা যাবে, এটা নিয়েও কিন্তু দলের মধ্যে একটা চর্চা, জল্পনা, আলাপ আলোচনা আছে। অনেকেই মনে করছেন যে তার জায়গায় জুবাইদা রহমানকে বসানো হবে এসব, এবং এই ধরনের ব্যক্তি, পারিবারিক দল, তার সেগুলিতে এই ধরনের পদক্ষেপ, অবস্থা, এগুলি নতুন কিছু নয়। বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংকট আরো বাড়ছে, পরস্পরের দিকে আক্রমণাত্মক হয়ে উঠছেন। সর্বশেষ প্রধান উপদেষ্টা বিএনপির প্রতি বেশ তীব্র আক্রমণ করেছেন, এভাবে বলা যায়। এবং যেটা অবিশ্বাস্য, সত্যিকার অর্থে অবিশ্বাস্য, তার ক্ষেত্রে আমরা এটা এক্সপেক্ট করিনি, আমি অন্তত করিনি, সেটা হচ্ছে তিনি বিএনপিকে আক্রমণ করার জন্য মিথ্যাচার করছেন। এই শব্দটা একটু কঠোর হয়তো, বাট বাস্তবতা এটাই, তিনি তাই করছেন এবং খুবই অবিশ্বাস্যভাবে কাজটা করলেন। আমরা জানি তিনি জাপান আছেন, একটা সম্মেলনে সেখানে গেছেন, সেখানে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, কি পরিস্থিতিতে কি প্রেক্ষাপটে নির্বাচন হবে সেগুলো ব্যাখ্যা করছেন। এবং সেখানেই বিএনপির ওপরে তার সম্ভবত ক্ষুব্ধতা এমন পর্যায়ে গেছে যে তিনি এখন কি বলছেন সেটা তথ্যগতভাবে সঠিক কিনা সেটাও তিনি আর যাচাই করার কোনো রকম কোনো কিছু মাথায় রাখছেন না। ওনাকে একটা সাক্ষাৎকার আছে, প্রশ্নোত্তর পর্বে তাকে কিছু প্রশ্ন করা হয়, সেখানে ম্যান্ডেটের কথা জিজ্ঞেস করা হয়েছে। তিনি সেই 3টার ম্যান্ডেট এবং প্রথমটি সংস্কার, দ্বিতীয়টি অপরাধ করেছে তাদের বিচার, এবং তৃতীয়টি নির্বাচন। আমরা জনগণকে বলেছি নির্বাচন এই বছরের শেষে ডিসেম্বরে অথবা সর্বোচ্চ আগামী বছরের জুনে অনুষ্ঠিত হবে। তবে কিছু রাজনীতিবিদ নির্বাচনের জন্য জুন পর্যন্ত অপেক্ষা কেন, ডিসেম্বরেই নির্বাচন কেন নয় সেই প্রশ্ন তুলছেন। দেশের সব রাজনৈতিক দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেন তিনি। আমি জায়গায় আবারও আসবো, তিনি এই জায়গার ব্যাখ্যাটা এভাবে করছেন, আমরা যদি দেশকে আগের অবস্থায়, প্রতিষ্ঠানগুলোকে আগের অবস্থায় রেখে যেতে চাই তাহলে ডিসেম্বরে নির্বাচনের কথা বলতে পারি। আমরা যদি খুব তড়িঘড়ি করি, কিছু সংস্কার করি এবং অন্যান্য সংস্কারের জন্য অপেক্ষা করতে পারি, তাহলে আমরা এটা ডিসেম্বরেই করতে পারি। তবে আমরা যদি ভালো সংস্কার দরকার হয় তাহলে আমাদের আরও 6 মাস অপেক্ষা করতে হবে। কিছু ব্যক্তি সংস্কার রেখে নির্বাচন শেষ করতে চায় উল্লেখ করে তিনি বলেন সব রাজনৈতিক দলের শুধু একটি দল এটা বলছে, মানে এই কথাটাই বারবার আছে। এখন আপাতত উনি অন্যান্য কথা বলেছেন, আমাদের মূল আলোচনার জায়গা এটা ডিসেম্বর আর জুনের যে আলাপ, তার সেই আলাপ মোটা দাগে আছে, কিন্তু তার বক্তব্যে এটা খুব স্পষ্ট ডিসেম্বরে নির্বাচন তিনি পছন্দ করছেন। অথচ ডিসেম্বরে যদি সরকার নির্বাচন দেয়ও বা এভাবে যদি বলি তাকে দিতেও হয়, তাহলেও সেটা কিন্তু তার বলা টাইম ফ্রেমের মধ্যেই। প্রথমবার যখন তিনি নির্বাচনের এই ধরনের একটা টাইম ফ্রেম বলছিলেন, সেদিন থেকে আজ অবধি তিনি একই রকম কথা বলছেন, একই কথা বলছেন। এটা চলছে ক্রমাগত, এর মধ্যে কোনো রকম কোনো ভ্যারিয়েশন নেই। ডিসেম্বর, জুন, অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, এভাবে নানান ফর্মে, বাট কথাটা একই। তো ডিসেম্বরের নির্বাচন নিয়ে তারা তো খুব দ্রুত কেন? তার মানে আমরা তার আলোচনায় বা কথায় বুঝতে পারছি তিনি ডিসেম্বরে নির্বাচন দিতে প্রস্তুত না। এবং একটি দল, আমরা একটু রাগঢাক সরিয়ে রেখে কথা বলি, কেউ তর্ক করতে পারেন, এটা একটা কুতর্ক যে একটি দল আসলে বিএনপি, তিনি বিএনপিকে স্পষ্টভাবে বলছেন এবং বিএনপিকে আইসোলেট করছেন সবার তুলনায় আলাদা করে। এখানে মিথ্যাচার। বিএনপিকে একমাত্র দল যে নির্বাচন চায়। আমরা যদি খেয়াল করি, বিএনপির সাথে বিভিন্ন সময় যুগপৎ আন্দোলন যারা করেছে এবং এদের প্রায় সবাই বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করার সম্ভাবনা খুব বেশি। গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে, তার আগে যে 12 দলীয় জোট ছিল তারা আছে, এর বাইরেও, এবং এরা সবাই ডিসেম্বরে নির্বাচনের কথা বলছে। এর বাইরেও আমরা বাম যে গণতান্ত্রিক মোর্চা আছে তাদের একজন খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশ সরকার নিয়ে নানা রকমের সমালোচনা চতুর্দিকে যখন চলছে, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একেবারে তছনছ অবস্থা শুরু হয়েছে। পলিটিক্স নিয়ে যখন সবাই ব্যস্ত, তখন পলিটিক্সের বাইরে বাংলাদেশের অন্যতম একটা অঙ্গ হানি হতে চলেছে। যখন ক্রিকেট যখন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে, ক্রিকেট বোর্ডের সভাপতিকে নিয়ে যাচ্ছে তাই দুর্নীতির অভিযোগ, সমালোচনা, তাকে বরখাস্ত করার প্রসঙ্গ চলে আসছে এবং বরখাস্ত করলে আবার আইসিসির নিষেধাজ্ঞা আসছে।
আসতে পারে। ক্রিকেট বোর্ড সভাপতি নির্লজ্জের মতো পদত্যাগ করতে চাইছেন না, রাজি হচ্ছেন না, এক ধরনের বাংলাদেশকে জিম্মি করার চেষ্টা করছেন। এই কর্মকাণ্ডগুলো বিসিবির অভ্যন্তরে চলছে। যখন কর্মকাণ্ডগুলো বিসিবির অভ্যন্তরে চলছে তখন বাংলাদেশের ক্রিকেট ধুঁকছে। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমরা একাধিক ম্যাচ হেরে সিরিজ পর্যন্ত হেরেছি। বাংলাদেশের ক্রিকেটে এর চাইতে বড় লজ্জার ঘটনা আর কখনো ঘটেনি। জিম্বাবুয়েকে ডেকে এনে ফর্ম ফেরানোর যে উদ্যোগ এর আগে দেখেছি, সেই থিওরিও এই বিসিবির আন্ডারে ফলপ্রসূ হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে পর্যন্ত আমরা টেস্টেও হেরেছি। এই যখন ক্রিকেটের অবস্থা, তখন বিসিবির সভাপতিকে নিয়ে আদতে কি হচ্ছে, কোন পরিস্থিতির দিকে এগোচ্ছে? ওদিকে ক্রীড়া উপদেষ্টা হিসেবে বসে আছেন জুলাই অভ্যুত্থানের নায়ক হিসেবে নিজেকে দাবিদার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। জুলাই অভ্যুত্থানের নায়ক হওয়া আর দেশ চালানো, এই দুটো যে একেবারে আলাদা বিষয়। দেশের একটা মন্ত্রণালয় চালানো, এমনি তো স্থানীয় সরকার মন্ত্রণালয় নিয়ে নানা রকমের সমালোচনা, দুর্নীতির অভিযোগে একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। তারপরে ক্রিকেট, বাংলাদেশের ক্রীড়া ক্ষেত্রের যে অবনতি, আমার মনে হয় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবিটাও এখন বোধহয় চতুর্দিক থেকে উঠে আসবে। ক্রিকেট বোর্ডের সেই অচল অবস্থা নিয়ে বিসিবি সভাপতি কেন ক্রিকেট বোর্ডকে জিম্মি করতে চাইছেন, তার শক্তির উৎসটা কোথায়, কোথায় এই শক্তি পেলেন, নাকি উপদেষ্টা তাকে পেছন থেকে শক্তি দিচ্ছেন, সে আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়ম। ছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অচল অবস্থার কথা। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ, যাকে এই সরকার ক্ষমতায় আসার পরে নাজমুল হোসেন পাপন তাকে সরিয়ে দিয়ে ফারুক আহমেদকে বিশেষ এনসিপির কোটায়, মানে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের মধ্যে কি হচ্ছে এবং কি চলতেছে। গাইস, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? দর্শক শ্রোতা, এখানে যে বিভিন্ন বাংলাদেশের ইস্যু, রাজনৈতিক প্রেক্ষাপট, এইগুলো নিয়ে সবাই যে মন্তব্যগুলো প্রকাশ করতেছে, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ দর্শক, আপনারা তো জানেন যে দেশের মধ্যে অনেক সময় কিন্তু অনেকে চায় অস্থিতিশীলতা ছড়াবে বা অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি করে আমাদের দেশের মধ্যে ঝামেলা লাগাবে বা অনেক কিছু করবে। সেই কথাগুলোতে আপনারা কান দিবেন এবং সেইগুলো বিষয়ে আপনারা জড়াবেন না। আবার অন্যদিকে অনেকের মাধ্যমে কিন্তু মব সৃষ্টি করতেছে। এই মবগুলোতেও আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা কিন্তু সব কিছু দেখে শুনে করবেন। আর হ্যাঁ, অন্যদিকে ডক্টর ইউনূসকে নিয়ে যে কথা, ডক্টর ইউনূস কিন্তু আমাদের দেশে ভালো কাজ করতেছেন। তিনি কিন্তু অনেক ভালো কাজ, আমি আবারও বলতেছি, তিনি সবসময় ভালো কাজ করে আসছেন। জাপানেও তিনি আমাদের দেশকে উন্নয়ন করার জন্য গিয়েছেন। দর্শক শ্রোতা, আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।